আমরা যে ফার্স্ট লেকচারে যে সাইটের যে রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট দেখালাম বিমের, সেখানে আমরা সবকিছু দেখাইছি। তো ওগুলো হচ্ছে কনস্ট্রাকশন ব্যাপার, কিন্তু বিমকে তো আগে ডিজাইন করতে হবে, ডিজাইন করা হবে, তারপর না কনস্ট্রাকশনের ব্যাপার স্যাপার আসে। যদিও আমরা ওগুলো আগেই নলেজটা দিয়েছি যাতে ভিজুয়ালাইজ করতে সব বুঝতে সুবিধা হয় যে আমরা কি আলাপ করতেছি। তো আমরা এখন যেটা হার্ড কপি ওপেন করলাম লেকচার শিট, সেটা হচ্ছে ডিজাইন রিলেটেড। ডিজাইন করতে গিয়ে ইঞ্জিনিয়ারকে কি কি ছোটখাটো বিষয় জানতে হবে সেগুলো হচ্ছে তোমার লেকচার নোট পাতা আছে। আর রেইনফোর্সমেন্ট সাজাতে গিয়ে বিছাতে গিয়ে কি কি জানতে হবে সাইট ইঞ্জিনিয়ারকে, সেটা আমরা গত ক্লাস দেখাইছি। তো আমরা কিছু থিওরিটিক্যাল মতন মনে হবে, কিন্তু এটা থিওরিটিক্যাল হলেও এই থিওরি কিন্তু টোটালি ডিজাইন রিলেটেড। সুতরাং এটাকে 8-10টা থিওরি কোর্সের মতন আবার ট্রিট করো না যে এগুলি তো একেবারে থিওরির মতন মনে হচ্ছে। থিওরি না আসলে, এগুলো হলো ডিজাইন বেসড রিটেন ডকুমেন্টস। তো ফার্স্টে আমরা জানবো হোয়াট ইজ আ বিম। এই যে বিমের কথা বলি, বিমটা কি? আরসিসি বিম বলতে আমরা কি বুঝি সেটা। Reinforced concrete beams are non-homogeneous because they are made of two entirely different materials, concrete and steel. It takes loads from slabs and transferred to the columns. তোমরা জানো যে আরসিসি বিম টোটালি দুইটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। একটা হচ্ছে রিএনফোর্সিং বার, যেটা মাইল্ড স্টিল, আরেকটা হচ্ছে কংক্রিট, প্লেন কংক্রিট। তার মধ্যে আছে সিমেন্ট, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট এন্ড পানি। এই দুইটা মেজর ম্যাটেরিয়ালস এর সমন্বয়ে কিন্তু কংক্রিট তৈরি হয়। সেই জন্য এই কিন্তু সমসত্ব না, অসমসত্ব, যেটাকে ইংলিশে বলা হচ্ছে নন হোমোজেনিয়াস। বিমের একটাই কাজ, ফ্লোর থেকে, স্ল্যাব থেকে সমস্ত লোড সে নিবে, নিয়ে সেই লোডটাকে ইমিডিয়েট কলামকে ট্রান্সফার করবে। এটাই তার কাজ, আর কোনো কাজ নাই। কিন্তু তোমরা জানো যে বিম, যখনই একটা বিম আমরা দেখি, আমরা কিন্তু রুমের ভিতরে আমরা দেখি অনেক বিম দাঁড়ায় আছে, কিন্তু এখানে যে ছবিটা তুমি দেখতে পাইতেছো একটা বিমের ছবি, এবং বিমের ছবিতে দেখতে পাইতেছো বিম কিন্তু সোজা না, বাঁকা। এবং এই এই এটা হচ্ছে এই যে কলামের সাইডের অংশ, দুই পাশে দুইটা কলাম আছে কলামের উপরে। আর এখানে তুমি এই 3 ডাইমেনশন ছবিতে যা যা দেখতে পাচ্ছ সেটা দেখাচ্ছি। এটা হলো স্ল্যাব, নিচের অংশ হচ্ছে বিম, এ হচ্ছে কলাম। এই যে, তার মানে 3টা পার্টি আছে, স্ল্যাব, বিম, কলাম। কিন্তু দেখো, খালি চোখে আমরা যখন রুমের ভিতরে থাকি, এই মাথার উপরে যে বিম দাঁড়ায় থাকে, আমরা কিন্তু কখনো নজর দিই না আমার মাথার উপরে কি আছে, স্ল্যাব যে আছে বা বিম যে গেছে বা আমার পাশে যে কলাম দাঁড়ায় আছে। আমরা রুমে কত ঘোরাফেরা করি, হাঁটাচলা করি, কিন্তু এগুলি দিয়ে কখনোই নজর দিই না। বিমকে কখনোই আমরা বাঁকতে দেখি নাই, স্ল্যাবও কিন্তু কোনোদিনই বাঁকতে আমরা দেখি নাই, ডিফ্লেকশন যেটাকে ইংলিশে বলি। কিন্তু এখানে হচ্ছে ম্যাগনিফাইড ভিউ ছবিটা দেওয়া আছে। একটা বিম যদি মাইক্রো মিলিমিটারও ডিফ্লেক্ট করে, মাইক্রো মিলিমিটার, বুঝতেই পারতেছো, অতি সূক্ষ্ম, যেটা খালি চোখে দেখতে পারবে না জীবনে, তখন বিমের কি পরিস্থিতি ঘটে সেই ছবিটা ম্যাগনিফাইং করে এখানে আঁকা আছে। খেয়াল করে দেখো, দুই পাশে দুইটা কলাম এবং মাঝে কিছু নাই। সুতরাং তোমার আহ, এ- এই যে এখানে এখানে যদি কোনো চাপ আসে, স্বাভাবিকভাবে বিমটা নিচের দিকে ডিফ্লেক্ট করবে, যে করছে অলরেডি। এবং এই যে চাপ, এই চাপটা কোত্থেকে আসতেছে? স্ল্যাব থেকে যে লোডটা আসতেছে, লোড, সমস্ত লোডটা আসতেছে, এবং মাঝে বেশি তোমার কি ডাউনওয়ার্ড প্রেসারটা হবে, কারণ নিচে কেউ নাই। সেই জন্য বিমটা দেখো নিচের দিকে ডিফ্লেক্ট করছে। কিন্তু যখন সাপোর্টের কাছে গেছে কলাম, কলাম কিন্তু দাঁড়ায় থাকলো, কলামের একটা কাজই হচ্ছে উপর দিকে ঠেলা দেওয়া। এই যে উপর দিকে প্রেসার দিচ্ছে, তো উপর দিকে যদি কলাম যদি উপর দিকে প্রেসার দেয়, খেয়াল করে দেখো বিমটা কলামের উপরে উল্টা দিকে বাঁকানো, দেখতে পাইতেছে উল্টা। তাহলে খেয়াল করে দেখো, আমি মার্ক দেখাচ্ছি তোমার, দেখো তিনটা ডিফ্লেকশন, মাঝে একেবারে নিচের দিকে এই যে একটা ডিফ্লেকশন, দুই পাশে কলামের উপর দুইটা ডিফ্লেকশন, এই যে একটা সেকেন্ড আর মনে করো এটা থার্ড।
3টা ডিফ্লেকশন আছে বিমের, তার মধ্যে 2টা ডিফ্লেকশন 3 নম্বর এবং 2 নম্বর এটা কিন্তু একই টাইপের উপরের দিকে, আর 1 নম্বরটা হচ্ছে নিচের দিকে। এই যে নিচের দিকে ডিফ্লেকশন এটাকে আমরা কি পজিটিভ ডিফ্লেকশন বলি, আর উপরের দিকে যে উল্টা টাইপের এটা হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশন। এখন এই যে ডিফ্লেকশনটা যে দুই রকম প্লাস আর মাইনাস, কিন্তু তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো ডিফ্লেকশন প্লাস হোক কি মাইনাস হোক 3 জায়গায় কিন্তু টেনশন আসতেছে। অন্যভাবে চিন্তা করো, তুমি যদি কথার কথা সামনের দিকে ঝুঁকে যাও, উবু হও, যেটাকে আমরা বাংলায় বলি উবু হও, তাহলে দেখবা পিঠে তুমি কিন্তু চাপ অনুভব করবা, টান অনুভব করবা, এবং পেটে চাপ। তাহলে পিঠে আসবে টেনশন, পেটে আসবে কি কম্প্রেশন। খেয়াল করে দেখো পিঠটা তোমার কিন্তু যেভাবে তোমার শরীরটা বাঁকছে, আউটার সাইডটা কিন্তু চাঁদের মতন, যেখানে পিঠ ওইখানে টেনশন পাচ্ছ। এখানেও কিন্তু এখানেও দেখো এই সাইডটাতে উপরের দিকে ডিফ্লেকশন নেগেটিভ। কেন সে এই 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 ডিফ্লেকশনকে আমি যদি পজিটিভ ধরি, ডেফিনেটলি এই ডিফ্লেকশন উল্টা সাইন হবে নেগেটিভ। তো এই সেন্সে এটা পজিটিভ ডিফ্লেকশন, আর এগুলি কি নেগেটিভ ডিফ্লেকশন। কিন্তু 3 ডিফ্লেকশনই কিন্তু টেনশন মিন করতেছে আসলে। অন্যভাবে চিন্তা করো, তুমি সামনের দিকে উবু হলে পিঠে হবে কি টেনশন, পেটে হবে কম্প্রেশন। এখন তুমি যদি উল্টা দিকে বাঁকো, তাহলে পেটে পাবা টেনশন, পিঠে পাবা কি কম্প্রেশন। খেয়াল করছো কিনা? সো জাস্ট সাইনটা, ডিফ্লেকশনের সাইন চেঞ্জ হয়েছে। যখন তুমি সামনের দিকে উবু হয়েছিলা তখন কিন্তু ডিফ্লেকশনের শেপ ছিল চাঁদের মতন, পিঠে টেনশন পেটে কম্প্রেশন। যখন তুমি উল্টা দিকে উবু হয়েছো তখন হয়ে গেছে উল্টা চাঁদ, তখন পেটে টেনশন পিঠে কম্প্রেশন। এর অর্থ কি, ডিফ্লেকশন পজিটিভ হোক কি নেগেটিভ হোক 3 জায়গায় কিন্তু তোমার টেনশন। খেয়াল করে দেখো, এখন কংক্রিট এই টেনশন নিতে পারে না আসলে। যেখানে টান অনুভব হবে সেখানে কংক্রিট ফেটে যায়। কেন ফেটে যায় বলো? মনে করো কথার কথা, একটা গ্রুপে 5 জন আছে আর আরেকটা গ্রুপে 1 জন আছে। পরিষ্কার একটা ডিসিশন নিতে যিনি একজন, একটা গ্রুপে যিনি 1 জন আছেন, উনি একটা ডিসিশন নিলে ওই ডিসিশন আর কখনো চেঞ্জ হবে না। কিন্তু যে গ্রুপে 5 জন আছে সেই গ্রুপে ডিসিশন কিন্তু বারবার চেঞ্জ হবে। নানা মুনির নানা মত, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই যে দুইটা প্রবাদ বাক্য আছে, সেটাকে মিন করা হচ্ছে যে ও সংখ্যা যত বাড়বে সেখানে মতনৈক্য তত সৃষ্টি হবে। তদ্রূপ ভাবে খেয়াল করে দেখো কংক্রিট, আরসিসি রিইনফোর্স সিমেন্ট কংক্রিট দুটো জিনিস দিয়ে তৈরি। একটা পার্ট হচ্ছে সিমেন্ট, স্যান্ড, খোয়া, পানি, এগুলি মিশিয়ে একটা, যেখানে তুমি দেখতে পাচ্ছ কত রকম আইটেম বসে আছে, সিমেন্ট, স্যান্ড, খোয়া, পানি, 4 জন। তার সাথে কে বসে আছে আরেকটা ভিন্ন জাতের রিএনফোর্সিং বার, যেটা মাইল স্টিল দিয়ে বানানো। খেয়াল করো কয়জন হলো, 5 রকম ম্যাটেরিয়াল। এই 5 রকম ম্যাটেরিয়ালের মধ্যে রিএনফোর্সিং বার হচ্ছে আলাদা জিনিস, এবং ওটা একটা জিনিস দিয়ে বানানো, মাইল স্টিল দিয়ে বানানো, সুতরাং ওর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে মাইল স্টিল যার সাথে গ্রুপ করতেছে কংক্রিটের সাথে, সেই কংক্রিট আবার সিমেন্ট, স্যান্ড, কোর্স এগ্রিগেট এন্ড পানি, 4 রকম সদস্য বসে রয়েছে ওর মধ্যে। এখন 4 রকম সদস্য হওয়ার কারণে ওখানে বন্ডিং বুঝতেই পারতেছো ইউনিক হবে না। সেই জন্য কংক্রিট শব্দটা এখানে বলতে আমরা শুধু বোঝাচ্ছি কম্বিনেশন অফ সিমেন্ট, স্যান্ড, কোর্স এগ্রিগেট এন্ড পানি। যখনই টেনশন আসবে এরা ফেটে যাবে। এরা কি ফেটে যায় কারণ ডিফারেন্ট ম্যাটেরিয়াল তৈরি। তো তুমি এখানে ছবিতে দেখো তাই হয়েছে, দেখো কংক্রিটের ক্র্যাক হয়েছে উপরে, যেহেতু তোমার টেনশন আসছে এই জায়গায় দেখো বিমে ক্র্যাক, নিচে যখন টেনশন আসতেছে দেখতে পাচ্ছ বিমে ক্র্যাক, উপরে যখন টেনশন আসতেছে দেখো উপরে ক্র্যাক। এই যে ক্র্যাক, যখনই শুরু হবে তখনই তার ফেইলিউরের ইন্ডিকেশন। মানুষের জীবনের ক্র্যাক কখন শুরু হয়, আমরা আমি কিন্তু ক্লাসে তখন সবসময় বলি যে দেখো কংক্রিট রিইনফোর্স সিমেন্ট কংক্রিট আর মানুষের শরীর এক রকম। এখানে মানুষের শরীরের হাড্ডি হচ্ছে রিইনফোর্সিং বার, আর মাংসপেশি হচ্ছে কংক্রিট। আর মাংসপেশি কি দিয়ে বানানো, রক্তটা হচ্ছে আর কংক্রিটের পানি,
আর মাংসপেশি যেটা সেটা হচ্ছে সিমেন্ট, স্যান্ড অ্যান্ড কি খোয়া। তো এখানেও তোমার মানুষের জীবনেও কিন্তু ক্র্যাক হলে এমন একটা বয়স আসে যখন ক্র্যাকের যাত্রা শুরু, শরীরের ক্র্যাক আর কি ওইটা। এবং ওই ক্র্যাকটাকে তখন মানুষ ওই ক্র্যাকটাকে কি করতে চায়, বন্ধ করতে চায়। বিমে আমরা যখন ক্র্যাক দেখব তখন আমরা কি করি, আমরা আহ, একজন ইন আমরা একজন মিস্ত্রিকে কল করি, যে আইসা সে রিপেয়ার করে, মোটর দিয়ে রিপেয়ার করে দেয়। আর বেশি সমস্যা হলে তো বিমটাকে ভেঙে নতুন করে বানাতে হয়। আর মানুষের শরীরের মধ্যে এটা কি, মানুষ যখন বয়স পার হয়ে যায়, স্পেশালি অন এভারেজ বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য, স্পেশালি 25 যখন প্লাস হওয়া শুরু করে, 25-এর উপরে যখন বয়স চলে আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 30 ক্রস করলে আসলে, তবে 25 থেকে আস্তে আস্তে এই ক্র্যাকের যাত্রা শুরু হয় শরীরে। যাক, 30 ক্রস করলে এটা বেশি চোখে পড়ে। 30 ক্রস করলে মানুষ দেখে যে তার শরীরে ক্র্যাকের আবির্ভাব হয়েছে। এখন এই ক্র্যাককে আটকানোর জন্য সে মর্টার প্লাস্টার করবে, এবং এই মর্টার প্লাস্টারই হচ্ছে, মনে করো কথা কথা সে ব্যায়াম শুরু করলো, সে ডিফারেন্ট টাইপের ওষুধ নিতেছে, বা ফেসিয়াল করতেছে, বা স্বাস্থ্য সচেতন হয়েছে, কারণ মুখের চামড়ায়, শরীরের চামড়ায় বলি রেখা পড়তেছে, এবং আস্তে আস্তে তাকে বয়স্ক মনে হইতেছে, সামথিং লাইক দ্যাট। সো এখানে সেই ক্র্যাক, এই ক্র্যাক, বিমের যে ক্র্যাক, এই ক্র্যাক হওয়া ওরকমই একটা পতনের ইন্ডিকেশন বিমের। সেই জন্য আমরা চাবো না যে বিমে কোথাও কোনো ক্র্যাক হোক। তোমরা পরিষ্কার এই ছবিতে দেখতেছো যে 3 জায়গায় ক্র্যাক হয়। তবে তবে সবচেয়ে ভয়াবহ ক্র্যাকটা যেটা সাধারণত চোখে পড়বে এবং যেটা বেশি তাড়াতাড়ি হবে সেটা হলো এই জায়গাটা, কারণ এটা এই অংশটুকু টোটালি বিমের ঝুলে আছে কিন্তু, এবং এই মুহূর্তে মাথার উপরে ঝুলে আছে। আর বাকি 2 জায়গায় ক্র্যাকের যেটা দেখো, কলামের উপরেও হইতেছে। কলামের উপরে হওয়ার কারণে দুই পাশের 2 ক্র্যাক অতটা ভয়ঙ্কর না, ওইটা অত সহজে হয় বাড়েও না, কিন্তু মাঝের অংশের ক্র্যাকটা খুবই ডেঞ্জারাস। সো আমাদের যে সম্পূর্ণ নজর কিন্তু এই এই দিকে। তাহলে তোমরা দেখলা, লোড যখন আসে, বিমের ডিফ্লেকশন 3 জায়গায় হয়। মাঝে হয় নিচের দিকে, এটাকে আমরা বলি কি পজিটিভ ডিফ্লেকশন, এবং 2 সাইডে হয় কলামের উপরে, এটাকে বলা হয় নেগেটিভ ডিফ্লেকশন। ডিফ্লেকশন পজিটিভ হোক কি নেগেটিভ হোক, তিনটাই কিন্তু টেনশনকে মিন করে থাকে, যে ওই জায়গায় টেনশন ক্রিয়েট হচ্ছে এরকম। তো আমরা জানলাম বিম কিভাবে ডিফ্লেক্ট হয়, এবং ডিফ্লেক্ট হলে তাতে কিভাবে ক্র্যাক ফর্ম করে, এবং এই ব্যাপারগুলোকে আমরা কি বলি সেটা আমরা এখন জানলাম। আমরা দেখব যে টাইপস অফ বিম, বিম কয় রকম। বিম 2 রকম, একটা হলো রেক্টেঙ্গুলার বিম, একটা হলো টি বিম। সো আমরা এই সম্পর্কে আরো ডিটেলস পরে জানবো। বিমকে আরো অনেক ভাগে ভাগে ভাগ করা হয়েছে, সাপোর্ট কন্ডিশনের উপর ভাগ করা হয়েছে এখানে। সাপোর্ট কন্ডিশনে, বেসড অন সাপোর্ট কন্ডিশন, বিমকে আরো 2 ভাগে, মেজর 2 ভাগে ভাগ করা হয়েছে: ফিক্স সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড বিম। অলরেডি এই 2 বিম সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। ফিক্স সাপোর্টেড বিম অনেক রকম হয়, সেই জন্য তাকে আবার 3টি সাব ডিভিশন করা হয়েছে: exterior beam বা one end continuous, interior beam বা both end continuous, and cantilever beam। আর সিম্পলি সাপোর্ট বিম সম্পর্কে তোমাদের তো আইডিয়া আছে। সিম্পলি সাপোর্ট বিম হচ্ছে ওই বিম, যেই বিম তোমার 2টা সাপোর্ট, এবং একটা সাপোর্ট হচ্ছে, 2টা সাপোর্টে হিঞ্জ, একটা কমপক্ষে একটা রোলার আর একটা কি হিঞ্জ সাপোর্ট, অথবা 2টাই হিঞ্জ সাপোর্ট। তো হিঞ্জ সাপোর্ট মানে হচ্ছে ওই সমস্ত সাপোর্ট কখনোই মোমেন্ট রেজিস্ট করতে পারে না, তার মানে রোটেশন রেজিস্ট করতে পারবে না, শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স আর হরাইজন্টাল ফোর্স রেজিস্ট করতে পারে, তাকে আমরা সিম্পলি সাপোর্টেড বিম বলি। আর ফিক্স সাপোর্টেড বিম হচ্ছে ওই বিম, যেই বিমের মিনিমাম হলেও একটা সাপোর্ট কি ফিক্সড। যেমন একটা ফিক্স সাপোর্টে তোমার মোমেন্ট রেজিস্ট করতে পারে, অর্থাৎ রোটেশন হবে না কোনো, এবং সে ভার্টিক্যাল ফোর্স এবং হরাইজন্টাল ফোর্স রেজিস্ট করতে পারে, তাকে আমরা ফিক্স সাপোর্টেড বলি। বাট নাও যে 3 ভাগ করা হয়েছে, এই 3 ভাগ সম্পর্কেও আমরা এখন নিচে জানতে চাচ্ছি। এই দেখো, এই যে 3D ছবিতে দেখতে পাইতেছো, 3 বিমই এখানে দেখানো হয়েছে কিন্তু। আমরা
এই যে এগুলো দেখাচ্ছি এগুলি কিন্তু দেখো পুরো ডিজাইন রিলেটেড। এখানে অনেক টার্ম আছে, ছোট ছোট টার্ম, যে টার্মগুলো আমরা তোমাকে এখন বলতেছি তোমাদেরকে, কিন্তু এরপরে যখন আমরা এই শব্দগুলো ইউজ করব তখন তুমি জানা থাকলে ভাববা যে ও আচ্ছা এটা মানে ওইটা মিন করে। তো এই জন্য আমরা তোমার জেনারেল ডিসকাশন বিম বলতে আমরা বোঝাচ্ছি একটা বিমকে তুমি যদি পারফেক্টলি ডিজাইন করতে চাও, রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট ঠিক করতে চাও, তাহলে তোমার যা যা জানা লাগবে অ্যাট স্পার্ক কোড, এইগুলি হচ্ছে এইগুলি সেখানে। ওকে, তিনটা ফিক্সড বিম। প্রথমটা দেখো, এই যে প্রথমটা এইটা হচ্ছে তোমার ক্যান্টিলিভার বিম। এই 2 নম্বরটা হচ্ছে তোমার ইন্টেরিয়র বিম। আর 3 নম্বরটা হচ্ছে তোমার এক্সটেরিয়র বিম। কিভাবে ইন্টেরিয়র এক্সটেরিয়র? তুমি ফার্স্টে যেই বিমটাকে নিবা ওই বিমটার দিকে তাকাও। মনে করো আমরা 3 নম্বর বিমের দিকে তাকালাম। তারপর দেখো এই বিমের দুই পাশে কোনো বিম আছে কিনা। আমরা দেখতেছি না, দুই পাশে নাই, এক পাশে আছে। কে সে? এই যে এ। কিন্তু এই পাশে কোনো বিম নাই। স্বাভাবিকভাবে যেই বিমের এক পাশে বিম আছে আরেক পাশে নাই, সেটাকে আমরা কি এক্সটেরিয়র বিম বলি। ক্লিয়ার? এবং যেই এখন আমরা 2 নম্বর বিমের দিকে তাকাও। সেই ক্ষেত্রে তোমার 2 নম্বর বিম এটা, এই বিমের ডান সাইডে একটা বিম আছে, বাম সাইডে একটা ক্যান্টিলিভার বিম আছে। স্বাভাবিকভাবে 2 নম্বর বিমটা হচ্ছে ইন্টেরিয়র বিম। আর ক্যান্টিলিভার বিম 3 নম্বরের 1 নম্বরের দিকে যদি আমরা দেখি, 1 নম্বর এটা ক্যান্টিলিভার হলেও এটা কিন্তু এক্সটেরিয়র বিম। ক্লিয়ার? কারণ এর এক সাইডে বিম আছে, কেসে এটা, কিন্তু সামনে কোনো বিম নাই। সো এটা এক্সটেরিয়র বিম, বাট এটাকে আমরা ক্যান্টিলিভার বলি, যে এটা আলাদা নামে রাখছি আমরা ক্যান্টিলিভার। ওকে, বিমের প্রত্যেকটা বিমের কিন্তু দুইটা প্রান্ত। খেয়াল করে দেখো, আমরা যদি 3 নম্বর বিম যেটা এক্সটেরিয়র বিম, সেটার এই যে একটা প্রান্ত, এটাকে আমরা লেফট সাইড, বাম প্রান্ত, লেফট এন্ড বলতে পারি, রাইট সাইড ও রাইট এন্ড বা ডান প্রান্ত। এখন যেই খেয়াল করে দেখো, ডান প্রান্ত পরে আর কেউ নাই, আছে নাই, কিন্তু বাম প্রান্তের পরে আরেকটা বিম আছে। এর অর্থ আমি যদি এটাকে বলি, এর দুইটা প্রান্ত, ডান প্রান্ত এবং বাম প্রান্ত, কিন্তু একটা প্রান্ত কন্টিনিউয়াস। কোনটা সেটা? বাম প্রান্তটা। সেই জন্য এক্সটেরিয়র বিমকে অন্য নামে ওয়ান এন্ড কন্টিনিউয়াস বলে। ওয়ান এন্ড মানে একটা প্রান্ত তার কন্টিনিউয়াস। কিন্তু 2 নম্বর বিম যেটা ইন্টেরিয়র বিম, তারও কিন্তু দুইটা প্রান্ত। খেয়াল করে দেখো, এই যে লেফট এন্ড, রাইট এন্ড, ই এন্ড ডি, এন্ড মানে প্রান্ত। দুইটা প্রান্তের মধ্যে রাইট এন্ড সেও কিন্তু কন্টিনিউয়াস। দেখো আরেকটা বিম আছে বাম পাশে, ডান পাশে। এবং যেটা লেফট এন্ড, যেটা তোমার বাম প্রান্ত, সেটার দিকেও কিন্তু দেখো একটা বিম আছে। এর অর্থ এই যে বিমটা আমরা বললাম, এই বিমের দুই প্রান্তই কিন্তু কন্টিনিউয়াস। সেই জন্য ইন্টেরিয়র বিমের অপর নাম বোথ এন্ড কন্টিনিউয়াস বিম। খেয়াল করে দেখো, ইন্টেরিয়র বিম অর ওয়ান এন্ড কন্টিনিউ, এক্সটেরিয়র বিম বা ওয়ান এন্ড কন্টিনিউয়াস, আর ইন্টেরিয়র বিমকে বলা হয় বোথ এন্ড কন্টিনিউয়াস। সুতরাং নাম তোমার দুই রকম হলেও মূলত একটা বিমকে সে নির্দেশ করতেছে, ইন্টেরিয়র বিম অথবা বোথ এন্ড কন্টিনিউয়াস বিম। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই বিমে আমরা প্রতিটা বিমে আমরা একটু আগে দেখাইছি বিমগুলি কিভাবে ডিফ্লেক্ট করে। আমি এখানে 3D আঁকতেছি, দেখো কলামের উপরে এই বিমটা উপরে, মিড স্পানে নিচে বাঁকবে, এবং কলামের উপরে উপরে বাঁকবে। এই দেখতেছো, এটা কিভাবে বিমটা ডিফ্লেক্ট করবে তার ছবি। এবং ইন্টার বিমটা একইভাবে। কিন্তু ক্যান্টিলিভার দেখো একটা সাইডে উপরে বাঁকছে, কারণ ক্যান্টিলিভারের খালি একটা জায়গা আছে। কিন্তু প্রতিটা বিমে দুইটা পার্ট, তিনটা পার্ট। কিরকম দেখো, আমি এক্সটার বিমকে দেখাচ্ছি, দেখো এই যে একটা অংশ, মাঝে একটা অংশ, ডান সাইডে একটা অংশ, তিনটা পার্ট। বাম পার্ট, ডান পার্ট এবং মিড পার্ট। মাঝের যে অংশটাকে আমরা বলতেছি মিড স্প্যান। তদ্রুপভাবে ইন্টার বিমেরও মাঝের যে অংশ মিড স্প্যান, বাম, এটা হলো লেফট পার্ট, রাইট পার্ট। ক্লিয়ার?
কিন্তু ক্যান্টিলিভার বিমে দেখো এরকম কিছুই নাই। ক্যান্টিলিভার বিমে একটাই রাইট পার্ট আছে এই ক্ষেত্রে, কিন্তু কোনো মিড স্পান নাই, কোনো লেফট পার্টও নাই। ৩টা পার্টের মধ্যে শুধু একটা পার্ট আছে তার। সেটা কোনটা? এই যে কলামের উপরের অংশটা আছে, একটা কলামের অংশ। কিন্তু এই বিম বলো কি এই বিম বলো, প্রতিটা বিমে দেখো ২টা কলামের উপরের অংশ আর একটা কি মাঝের অংশ আছে। তো মাঝের অংশটাকে আমরা কি বলতেছি? মিড স্প্যান হেয়ার। আর সাপোর্টের অপর এই যে এখানে যেটা বাঁকে সেটাকে আমরা বলতেছি সাপোর্টের নিয়ার সাপোর্ট শব্দটা ইউজ করতেছি কি নিয়ার সাপোর্ট, সাপোর্টের কাছে। আর মাঝের অংশকে বলতেছে কি মিড স্পান। সুতরাং আমরা যখন ডিজাইন এন্টার করব তখন আমরা হয়তো ইউজ করব যে রেইনফোর্সমেন্ট বার এট মিড স্প্যান। তখন তোমরা জেনে গেলা যে মিড স্পান বলতে এই জায়গার কথা মিন হয়েছে। রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট নিয়ার সাপোর্ট, নিয়ার লেফট সাপোর্ট, নিয়ার রাইট সাপোর্ট, সেগুলি মিন করতেছে এই যে এই সাপোর্টের এখানকার বিমের এই অংশগুলোকে কি মিন করতেছে এই অংশগুলোকে। না অবশ্য সাপোর্টও কিন্তু এখানে তো আমরা বিম দেখলাম এক্সটেরিয়র বিম, ইন্টেরিয়র বিম, সাপোর্টও কিন্তু ইন্টেরিয়র এক্সটেরিয়র হয়। এই ছবিতে দেখো ৩টা সাপোর্ট রয়েছে, ৩টা কলাম। এটাকে আমি ১ নম্বর দিলাম, এই সাপোর্টকে ২ নম্বর দিলাম, এই সাপোর্টকে ৩ নম্বর দিলাম। দেখো ১ নম্বর যে কলাম সাপোর্ট, তার ডান সাইডে দেখো কেউ নাই, কিন্তু বাম সাইডে কি আছে? এই যে ২ নম্বর কলাম আছে। যখন তুমি কলামকে চিন্তা করবা তখন দেখবা ডান সাইডে কলাম আছে কিনা, বাম সাইডে কলাম আছে কিনা। যখন তুমি বিমকে চিন্তা করবা তখন দেখবা ডান সাইডে আরেক বিম আছে কিনা, বাম সাইডে আরেক বিম আছে কিনা। এইভাবে ইন্টার এক্সটেরিয়র সিলেক্ট হয় কিন্তু। তো এখানেও আমরা ১ নম্বর কলাম যখন সিলেক্ট করতে গেছি তখন দেখলাম বাম সাইডে ২ নম্বর কলাম থাকলেও ডান সাইডে কোনো কলাম নাই। স্বাভাবিকভাবে এই কলাম হবে এক্সটেরিয়র কলাম বা কি এক্সটেরিয়র সাপোর্ট। ২ নম্বর কলামের দিকে আসো, ২ নম্বর কলামের ডান দিকে আছে ১ নম্বর কলাম, বাম দিকে আছে ৩ নম্বর কলাম। তার মানে কি হবে? ইন্টেরিয়র কলাম অথবা ইন্টেরিয়র সাপোর্ট। নাও আসো ৩ নম্বর কলাম, ৩ নম্বর কলামের বাম দিকে আছে ডান দিকে আছে ২ নম্বর কলাম, কিন্তু বাম দিকে কোনো কলাম নাই। স্বাভাবিকভাবে এই কলামটা কি হয়ে যাবে? এক্সটেরিয়র কলাম বা এক্সটেরিয়র সাপোর্ট। মিনিং ক্লিয়ার? বাকি যে মিনিং বাকি আছে এই যে ২টা শব্দ এল এন আর এল, তাহলে আমাদের সব জানা হয়ে গেল। বড় হাতের এল এবং বড় হাতের এল এন এটা কি মিন করে, এগুলো তোমাকে জানতে হবে ডিজাইনের জন্য। আমরা এ- এই কলামের ভিতরের ডাইমেনশন গুলি দেখাচ্ছি আপাতত। একই জিনিস যে কোনো ইয়ার জন্য প্রযোজ্য হবে। এখানে বড় বড় হাতের এল দেখো, এই যে এই পাশের কলামের একেবারে সেন্টার থেকে যেই বিমটা আমরা নিচ্ছি এটা হলো ইন্টারিয়র বিম। ইন্টারিয়র বিম, ইন্টারিয়র বিমের ক্ষেত্রে এই ইন্টারিয়র বিম কোন কোন কলামের উপর বসে আছে? সেটা হচ্ছে এই কলাম আর কি এই কলামের উপরে, তাই তো? এই বিমটা এই কলাম আর এই কলামের বসানো আছে। এখন আমরা যখন ওই বিমের এল, এল মানে কি দেখো স্পান লেংথ এল, অথবা লেংথ অফ দ্য কলাম, লেংথ অফ দ্য বিম। একটা বিম কত ফিট লম্বা, কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে দেখো আমরা তো এখানেও দেখো ৩টা বিম আছে, যে ৩টা বিম। এখন প্রতিটা বিমের আমার কত ফিট লম্বা যদি জানতে চাই, আমরা যদি এক্সটেরিয়র বিমকে যাই তাহলে আমাকে মাপতে হবে ওই বিমে, ওই বিমটা যেই কলাম দুটোর উপর বসছে তার সেন্টার সেন্টার। এই যে তেমনি আমি যদি এই বিমটার লেন্থ মাপতে চাই তাহলে এই দেখতে হবে এই বিমটা কোন ২টা কলামের উপর বসছে, এই কলাম আর এই কলাম। তাহলে এই বিমটার লেন্থ মাপতে গেলে আমাকে ওই কলামের এই কলামের সেন্টার আর ওই কলামের সেন্টার নির্দিষ্ট করে যে দূরত্বটা পাবা সেটাই হবে লেংথ অফ দি বিম। এন্ড হোয়াট ইজ এলএন? এখন এই বিমটা মনে করো এই যে বিমটার কথা আমরা বলতেছি, এই বিমটার এলএন মানে কি? এলএন মানে হচ্ছে ক্লিয়ার স্প্যান। আমরা এই বিমের ক্লিয়ার স্প্যান যদি মাপতে চাই তাহলে আমরা দেখবো এই বিমটা কোন ২টা কলামের বসানো, এই কলাম আর এই কলাম। ক্লিয়ার স্প্যান মানে তখন এই কলামের এই ফেস থেকে এই ফেস পর্যন্ত যে দূরত্বটা পাবা সেটাই হবে ক্লিয়ার স্প্যান। যেমন ক্লিয়ার স্প্যান উইচ ইজ মেজার্ড ফেস টু ফেস অফ দি সাপোর্ট। আর এল হচ্ছে স্পান লেংথ অথবা টোটাল লেংথ, স্পান লেংথ অথবা টোটাল লেংথ অথবা শুধু লেংথ, এই ৩ নামে পরিচিত বড় হাতের এল। তাহলে কি স্পান লেংথ,
টোটাল লেংথ অথবা শুধুমাত্র লেংথ বললে বোঝায় এল কে মিন করে, উইচ ইজ মেজার্ড সেন্টার টু সেন্টার অফ দি সাপোর্ট। তাহলে আমরা এইখানে যেটা দেখলাম, এখানে এই যে ইন্টেরিয়র বিম, যে বিমটা হচ্ছে এই বিমের তোমার মনে করো কথার কথা, এই বিমের আমরা এল মনে যদি বলা থাকে এল হচ্ছে 24 ফিট, তাহলে বুঝাবে যে এই বিমের লেন্থ হচ্ছে 24 ফিট, এবং এটা পাওয়া যাবে এই বিম যেই দুইটা কলামের উপর বসানো আছে সেই দুইটা কলামের এই সেন্টার লাইন থেকে এই সেন্টার লাইন, সেটা হলো 24 ফিট। এখন মনে করো এই কলামের এখান থেকে এতটুকু কথার কথা 12 ইঞ্চি, আর এই কলাম এখান থেকে এতটুকু মনে করো ধরো এটা 18 ইঞ্চি। এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার ছিল 24 ফিট, সেটা হচ্ছে এল। আর এল এন হবে ওই কলামটারই এই ফেস থেকে এই ফেস পর্যন্ত, মানে এই দূরত্বটা জানতে হবে আমার, সেটা হবে কি এল এন। কেমনে মাপবো? সেন্টার টু সেন্টার কত ছিল? 24 ফিট। ঠিক আছে। এখন তুমি এখন ফেসে যদি আসতে চাও, টোটাল উইথটা 12 ইঞ্চি, তার মানে এখান থেকে 6 ইঞ্চি বাদ দিতে হবে। আর বাম পাশের কলামে টোটাল উইথ 18 ইঞ্চি, এখান থেকে বাদ দিতে হবে এই 9 ইঞ্চি। তাহলে 9 ইঞ্চি আর 6 ইঞ্চি কত হয়? 15 ইঞ্চি। তাহলে এল এন এর হিসাবটা হবে এল এন, 24 ফিট ছিল সেন্টার সেন্টার, মাইনাস বাম পাশের কলামের 9 ইঞ্চি, আর ডান পাশের কলামের কত ইঞ্চি? 6 ইঞ্চি। যেতটা ইঞ্চিতে আছে 12 দিয়ে ভাগ করলাম, ফিটে নিয়ে যাব। তারপর কত হবে তোমার? এটা 15 ইঞ্চি হবে, তাই না? 15 ইঞ্চিকে তুমি কি করলা? ফিটে নিবা, সেটা হবে 1.25। এবং এখান থেকে 24 থেকে 1.25 বাদ দাও, তাহলে এল এন চলে আসতেছে ফেস টু ফেস 22 দশমিক তোমার 75 ফিট। 22.75 ফিট। ঠিক আছে। তো এই যে মেজারমেন্টটা আমরা এল এবং এল এন করলাম, এটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে, বিকজ এগুলো আমাদের ডিজাইনে কি লাগবে। দিস ইজ এ সিম্পলি সাপোর্টেড বিম। তোমরা জানো সিম্পলি সাপোর্টেড বিম বাস্তবে 10 ইঞ্চি ওয়ালের উপর বসানো হয়। বিমটা কংক্রিটের তৈরি হলেও বসবে সে 10 ইঞ্চি ওয়াল। আর ফিক্স সাপোর্টেড বিম খেয়াল করে দেখো, আরসিসি কলামের উপর বসছে। বিম নিজেও আরসিসি এবং বসছেও আরসিসি রিইনফোর্স সিমেন্ট কংক্রিট কলামের উপরে, একেবারে ফিক্সড ঢালাই হয়ে গেছে। কিন্তু সিম্পলি সাপোর্টেড বিমে তুমি যদি খেয়াল করে দেখো, নিচে কিন্তু 10 ইঞ্চি ব্রিক ওয়াল, এবং কংক্রিট কংক্রিট বিমের সাথে ব্রিক ওয়ালের কিন্তু কোনো ডাইরেক্ট সম্পর্ক নাই। বিমটা শুধু ওয়ালের উপর বসে আছে। কারণ ব্রিক হচ্ছে আলাদা জিনিস আর কংক্রিট হচ্ছে আলাদা জিনিস, সুতরাং দুইটার মধ্যে কখনোই ওরকম পারফেক্ট জয়েন হবে না কোনোদিনই। সেই জন্য সেই জন্য তারা মোমেন্ট নিতে পারে না, যেহেতু এখানে কোনো জয়েন নাই। শুধুমাত্র তোমার ভার্টিক্যাল ফোর্স এই যেটা, এবং এটা নিতে পারবে, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল। আমরা বিমকে একটু আগে ভাগ করলাম, খেয়াল করে দেখো, সাপোর্ট কন্ডিশনের উপর মেজর দুই ভাগ, ফিক্স সাপোর্টেড, সিম্পলি সাপোর্টেড। এটা শুধুমাত্র সাপোর্টের চেহারা দেখে যে বিমটা কিভাবে কয়টা কলামের মাঝে আছে, বা ইন্টেরিয়র না এক্সটেরিয়র না ক্যান্টি এইভাবে, অথবা সিম্পলি কিনা এই। কিন্তু বিমের ভিতরে যে রেনফোর্সমেন্টের ব্যাপার স্যাপার, সেটার উপর ভিত্তি করেও কিন্তু আরো তিন ভাগ করা হয়েছে: ওভার রেইনফোর্সড, আন্ডার রেইনফোর্সড এবং ব্যালেন্সড। এবং এই যে বিম তিনটা দেখলা, এই তিনটা কিন্তু মনে করো ফিক্স সাপোর্টেড বিমও হতে পারে, সিম্পলি সাপোর্ট হতে পারে, এক্সটেরিয়র হতে পারে, ইন্টেরিয়র হতে পারে, ক্যান্টিলিভার হতে পারে, মানে যে কোনোটা হতে পারে। এই যে ওভার রেইনফোর্স, আন্ডার রেইনফোর্স, ব্যালেন্সড। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা তোমাকে অন্যভাবে বলি। খেয়াল করে দেখো, আমরা প্রথম পেজে যখন বলতেছিলাম, এই যে
এই যে বিম ডিফ্লেকশন করলো ৩ টা জায়গায়, এই ডিফ্লেকশন করার সাথে, সাথে তুমি ক্র্যাক দেখতে পাইতেছো। কারণ আমরা একটু আগে কি বলছি? কংক্রিট যেটা সিমেন্ট, স্যান্ড, খোয়া, পানি দিয়ে বানানো, ওই কংক্রিট যেহেতু ৪ রকম ম্যাটেরিয়াল দিয়ে বানানো, সেইজন্য কোনোদিনই টেনশন নিতে পারবে না তারা। যেকোনো জিনিস ইউনিক না হলে সে টেনশন নিতে পারে না। যেমন রেইনফোর্সিং বার একটা জিনিস দিয়ে বানানো মাইল স্টিল, সুতরাং সে টেনশন নিতে পারবে। এই যে তোমরা দেখতে পাইতেছো, তাহলে আমরা যখন বাস্তবে কিন্তু আমরা এই ধরনের কোনো ডিফ্লেকশন দেখি না। কারণ কি? কারণ কেউ না কেউ এই ডিফ্লেকশন রেজিস্ট করার জন্য সহায়তা করতেছে কংক্রিটকে, ঠিক না? যেমন মনে করো তুমি তুমি মনে করো যে তুমি ওরকম ভালো করে পড়াশোনা করো নাই, সেই জন্য কোর্সটাতে এখন ফাইনাল পরীক্ষা, মিড পরীক্ষায় তোমার সমস্যা হওয়ার কথা ছিল, অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় সমস্যা হওয়ার কথা ছিল, ক্লাস টেস্টের সময় সমস্যা হওয়ার কথা ছিল, কিন্তু তারপরও সমস্যা হয় নাই। এর অর্থ কেউ না কেউ তোমাকে কিন্তু সাহায্য করছে পড়াশোনা বোঝার জন্য। যেহেতু তুমি অসুখ বা বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারো নাই, বা পরীক্ষার সময় সমস্যা হয় নাই, বিকজ সামবডি ইজ হেল্পিং। এখানেও বিম, যেহেতু কংক্রিট যেহেতু কোনো রকম টেনশন নিতে পারে না, স্বাভাবিকভাবে ডিফ্লেকশন আসবে, ডিফ্লেকশনে ক্র্যাক হবে এবং ফেইলিউর হবে, বাট বাস্তবে আমরা কিন্তু তা দেখছি না। এর অর্থ সামবডি ইজ হেল্পিং, এবং সে কে? রিএনফোর্সিং বার মাইল স্টিল দিয়ে তৈরি। যে সমস্ত জায়গায় টেনশন আসে, যেখানে কংক্রিট দুর্বল হয়ে পড়ে টেনশনের সময়, সেই সমস্ত জায়গায় রিএনফোর্সিং বার বসানোর সাথে সাথে এই বিম সোজা হয়ে যাবে। লোড আসার সাথে সাথে বিম ডিফ্লেক্ট করলো, খেয়াল করে দেখো নিচে টেনশন, ঠিক উপরে বিমটার উপরে এই জায়গায় স্ল্যাবের এখানে, যেটা স্ল্যাবের সাথে আছে কম্প্রেশন। কলামের কাছে দেখো উপরে টেনশন, এবং বিমের নিচের অংশটা এই অংশটুকু এখানে কি কম্প্রেশন। এই যে বিমের নিচের অংশ কম্প্রেশন বাম সাইডে, আর উপরে কি টেনশন। তার মানে টেনশন সব জায়গায় হচ্ছে, কিন্তু বিমের যে ডিফ্লেকশনের চেহারাটা খালি একবার নিচে একবার উপরে হচ্ছে। এই যে এই ডিফ্লেকশন হওয়ার ফলে যে টেনশনটা সৃষ্টি হচ্ছে, এই টেনশনটা প্লেন কংক্রিট নিতে পারে না। এবং আমরা যারা ইঞ্জিনিয়ার, তারা এই এই টেনশনটাকে জিরো করার জন্য, এই টেনশনটার ইম্প্যাক্ট কমানোর জন্য রেইনফোর্সিং বার বসাই। তার মানে পরিষ্কার বুঝতেই পারতেছো যে এখন রেইনফোর্সিং বারটা কোথায় কোথায় বসাইতে হবে। নিচে, আমি নিচে যদি দেখাই, জাস্ট আঁকলাম, সোজা করে আঁকলাম মনে করো, অথবা আমি এটাকে যদি একটু বাঁকা করে আঁকি, এটা বেটার হবে। ওকে, রেইনফোর্সমেন্ট এই যে এখানে বসাবো, আর উপরে বসাতে হবে কোথায়? সাপোর্টের কাছে কি উপরে, কারণ টেনশন উপরে তখন, আর মিড স্প্যানের নিচে। তাহলে তোমার অনেক সময় তোমরা দেখবা তখন কি, যেটা তোমরা সাইটের ছবি থেকে আমরা আবার নিয়ে আসতেছি, সাইটের একটা ছবি যেখানে আমরা কি ক্র্যাঙ্ক করে বার নিয়ে যাই। তোমরা দেখতেই পাইতেছো যে ক্র্যাঙ্ক করে বার নিয়ে যাই, এবং এই যে উপরে কলামের কাছে দেখো উপরে, এবং মিড স্প্যানে কোথায়? নিচে। সেক্ষেত্রে দেখতেই পাইতেছো মিড স্প্যানের নিচে ক্র্যাক, কলামের কাছে উপরে ক্র্যাক। এবং এই ক্র্যাক তখনই একেবারে জিরো হবে যখন এর টেনশন নিবে অন্য কেউ। বিমের গায়ে টেনশন, কংক্রিটের গায়ে টেনশন আসছে, সে নিতে পারে না, থেকে ফেটে যাচ্ছে। বাট এই টেনশনকে তুমি জিরো করতে পারবা না, বাট টেনশনকে কাউকে দিতে পারবা। তো তাকে দে, কারা তারা? তারা হচ্ছে রেইনফোর্সিং বার, তারা টেনশন নিতে পারে, সুতরাং কংক্রিটের উপর কোনো টেনশন আসবে না, সে আর ফাটবে না। ইউ ক্যান সি, এই তুমি দেখতেই পাইতেছো এখানে। তোমরা এই যে আমরা দেখালাম তোমার রেইনফোর্সিং বার, ৩ জায়গায় দেখতে পাচ্ছ, সাপোর্টের কাছে উপরে, মিড স্পানের নিচে। এই যে বার, যে ব্যাপারগুলো, এই বার অনেক সময় আমরা ডিজাইনে ভুলের কারণে কম দেই, অনেক সময় ভুলের কারণে বেশি দেই, অনেক সময় আবার ঠিক দেই। এই যে ব্যাপারগুলো, এটার উপর নির্ভর করেই এখন তুমি মনে করো
তুমি যদি প্রয়োজনের তুলনায় বেশি দাও, যতটুকু রেইনফোর্সমেন্ট দরকার টেনশন নেওয়ার জন্য তার চেয়ে ভুলে তুমি বেশি দিলা, সেটা হবে ওভার রেইনফোর্সড। আচ্ছা, প্রয়োজনের তুলনায় যতটুকু দরকার আমার, যতটুকু দরকার, ঠিক আমরা কি করলাম? ততটুকুই দিলাম বা একটু কম দিলাম, সেটা হবে আন্ডার রেইনফোর্সড। আর আর যতটুকু কংক্রিট আর যতটুকু রেইনফোর্সিং বার এক্সাক্টলি তুমি যদি দাও তাহলে ব্যালেন্স রেইনফোর্সড। আবার আমি রিপিট করি, দেখো আমরা ৩ জনে কিন্তু রেইনফোর্সমেন্ট বসাই। আমাদের স্পেশাল টার্গেট হচ্ছে মিড স্পানের এই নিচের অংশটুকু নিয়ে। এই যে এখানে আমরা, এখানে যদি নিচে টেনশন হয়, ডেফিনিটলি এটার ইমিডিয়েট উপরে যে কংক্রিট বসে আছে এখানে হবে কম্প্রেশন। একটা বিম খেয়াল করে দেখো, এই যে কম্প্রেশন, নিচে টেনশন, ভালো করে দেখো বিমটা কিন্তু এখানে একেবারে সিমেট্রিক্যালি ভাবে বেঁকে আছে। উপরে যতটুকু বাড়ছে নিচে ততটুকু বাড়ছে, নিচে যতটুকু টেনশন উপরে ঠিক ততটুকু কম্প্রেশন। এখন উপরে যখন কম্প্রেশন আসতেছে কংক্রিট কিন্তু কম্প্রেশন নিতে পারবে, কিন্তু নিচে যখন টেনশন আসতেছে কংক্রিট কিন্তু সেই টেনশনটা নিতে পারে না। এটার জায়গায় কে নেয়? রেইনফোর্সিং বার। এবং তারা কারা? এই যে বসে আছে নিচে দেখো। তদ্রূপ ভাবে কলামের কাছে উপরে যখন টেনশন আসছে তখন এই টেনশনটা নিচ্ছে কে? এই যে এইবার। আর এখানে টেনশনটা কে নিচ্ছে? এই যে এইবার। এবং এই যে বারগুলো, এই যে রেইনফোর্সিং বার বসাইলাম, এইটার যে রিকোয়ারমেন্ট, আমরা যদি ভুল বেশি দেই তাহলে ওভার রেইনফোর্স, কম দিলে আন্ডার রেইনফোর্স, যতটুকু দরকার ততটুকু দিলে ব্যালেন্স রেইনফোর্স। তো এখন আমাকে বলো, তোমরা নিজেরাই দেখতেছো যতটুকু নিচে টেনশন উপরে ততটুকু কম্প্রেশন, ঠিক আছে? এর অর্থ কি? আমার কম্প্রেশন আসার জন্য আমার যতটুকু কংক্রিট ততটুকু আছে, কিন্তু টেনশন নেয়ার জন্য আমি যদি রেইনফোর্সমেন্টের পরিমাণ বাড়িয়ে দেই, রেইনফোর্সমেন্টের পরিমাণ যদি বাড়িয়ে দাও তাহলে নিচে টেনশন নেওয়ার ক্ষমতা বাড়বে। রেইনফোর্সমেন্ট পরিমাণ যত বাড়াবা টেনশন নেওয়ার ক্ষমতা তত বাড়বে। কিন্তু আমরা এটাও দেখাচ্ছি যেখানে নিচে টেনশন, ইমিডিয়েট উপরে কিন্তু কম্প্রেশন বসে আছে। এখন সব সময় টোটাল কম্প্রেশন ফোর্স সমান সমান টোটাল টেনশন ফোর্স টি। এই কম্প্রেশন নিবে কংক্রিট আর এই টেনশন নিবে রেইনফোর্সিং বার। হিসাব করে আমরা কম্প্রেশনের যতটুকু কম্প্রেশন কংক্রিট নিচ্ছে ঠিক ততটুকু টেনশন রেইনফোর্সিং বার নিচ্ছে, এবং সেই হিসাব করে যদি আমরা দিতে পারি তাহলে তো ব্যালেন্সড হবে। যে হ্যাঁ, যতটুকু দরকার রেইনফোর্সমেন্ট ততটুকু দিলাম, যতটুকু কংক্রিট আছে ততটুকু দিলাম। কিন্তু তুমি যদি রেইনফোর্সিং বার পরিমাণ বাড়ায় দাও তাহলে এটা এরকম উল্টা হয়ে যাবে, সি লেস দেন টি। কারণ রেইনফোর্সিং বারের পরিমাণ বাড়ানো অর্থই টেনশন টেনশন ফোর্স বাড়ানো। এর অর্থ টেনশন ফোর্স বেশি নিতে পারে। এর অর্থ কি? বিমটা যদি ইকুয়ালি বাঁকতে চায় মিড স্পান এরকম, তখন দেখবা এটা সি, এটা টি, কথার কথা। এখন রেইনফোর্সিং বার বাড়ায় দিছ, নিচে টেনশনের ক্ষমতা বেড়ে গেছে বিমের, তখন খেয়াল করে দেখো জিনিসটা কিরকম হচ্ছে। এটা সি, কিন্তু নিচে দেখো টেনশনের ক্ষমতা বাড়ছে দেখে বিমের নিচেটা দেখতেছো, এটা টি, কিন্তু এটা জীবনও হবে না। তখন কি হবে? এখানে ফেটে যাবে। কারণ চেহারা কিন্তু এরকম হইতে হবে, কিন্তু উপরে যেহেতু তুমি রেইনফোর্সিং পার বেশি বসাই দিছো এখানে, সুতরাং টেনশনের ক্ষমতা বেশি হয়েছে। তুমি এখন জিনিসটা এরকম যে টেনশনের ক্ষমতা যদি বেশি আসে তখন সে ডিফ্লেকশন করতে পারবে কিন্তু ফাটবে না। ডিফ্লেকশন করতে পারবে কিন্তু ফাটবে না। আমি উল্টা ভাবে বুঝাই। মনে করো কথার কথা, তুমি সামনের দিকে ঝুঁকতেছো, পিঠে তোমার টেনশন নেওয়ার ক্ষমতা অনেক আছে কিন্তু পেটে কম্প্রেশন নেওয়ার ক্ষমতা নাই। এখন তুমি ঝুঁকতেছো ঝুঁকতেছো, পেটে কিন্তু অনেক প্রেসার পাইতেছো কিন্তু পিঠে ততটা টান ফিল করতেছো না। সেই জন্য তুমি আরো ঝুঁকতেছো ঝুঁকতেছো, একসময় দেখা যাবে পিঠে কিছুই হয় না কিন্তু পেটে তোমার প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। এর অর্থ কি? পেটে তোমার কম্প্রেশন নেওয়ার ক্ষমতা কম, পিঠে টেনশন নেওয়ার ক্ষমতা বেশি। কিন্তু আমরা কিন্তু অতটুকু ঝুঁকতে পারি যতটুকু ঝুঁকলে পেটে যতটুকু ব্যথা ফিল করি পিঠে ততটুকু টেনশন ফিল করি, তখন সমস্যা নাই। তার চেয়ে বেশি করলে সমস্যা। এখানেও তাই, তুমি যদি রেইনফোর্সিং বার কোথাও যদি পরিমাণে বাড়ায় দাও প্রয়োজনের তুলনায়, সেই অংশে টেনশন নেওয়ার ক্ষমতা বাড়বে, তার মানে ডিফ্লেকশন হওয়া শুরু করতে পারবে। এই এরকম ঘটবে। তদ্রূপ ভাবে তুমি মনে করো উপরেও ক্ষেত্র তাই প্রযোজ্য।
এখানে তুমি যদি ভুলে বেশি রেইনফোর্সমেন্ট দাও তাহলে উপরে টেনশন নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে, কিন্তু কংক্রিটের পরিমাণ তার বাড়াও নাই, তাহলে নিচে কম্প্রেশনের ক্ষমতা কি কমে যাবে। তো সবসময় আমাকে দুইটা সমান রাখতে হবে। এর উপর ভিত্তি করে ওভার রেইনফোর্স এন্ড আন্ডার রেইনফোর্স কনসেপ্টটা চলে আসছে আসলে। আমি ওই জিনিসটাই ব্যাখ্যা করে দিচ্ছি এখন দেখো। ওভার রেইনফোর্সড, খেয়াল করে দেখো, লার্জ অ্যামাউন্ট অফ রেইনফোর্সমেন্ট ইজ ইউজড, এর অর্থ প্রয়োজনের তুলনায় তুমি বেশি রেইনফোর্সমেন্ট দিছো। এতে করে কি ঘটবে? এতে করলে টেনশন জোনে কিছুই হবে না, কারণ অতিরিক্ত রেইনফোর্সমেন্ট আছে অতিরিক্ত টেনশন নেওয়ার জন্য। কিন্তু কম্প্রেশন জোনের কংক্রিটের পরিমাণ আর বাড়ানো হয় নাই, কংক্রিট আর কম্প্রেশন নিতে পারবে না। সমপরিমাণ টেনশন নিতে গেলে কংক্রিটকে সমপরিমাণ কম্প্রেশন নিতে হবে। তো যেহেতু তুমি রেইনফোর্সমেন্ট বেশি দিছো, স্বাভাবিকভাবে অতিরিক্ত টেনশন নিতে পারতেছে, কিন্তু কংক্রিট বেশি কম্প্রেশন নিতে না পারার কারণে কংক্রিট ফেইলস বাই ক্রাশিং। কংক্রিট কি হবে? ফেল করে যাবে, ক্রাশিং, ফেটে যাবে। The concrete will crush before steel yields, and this failure is brittle manner, which does not give any warning prior to failure. The beam is known as over-reinforced beam. Now, over-reinforced beam এর অর্থ, তুমি কি করলা, আমরা একটু আগে দেখাছিলাম মিড স্পানে মনে করো এরকম করে বাঁকার কথা, এখানে উপরে কম্প্রেশন নিচে টেনশন। এখন তুমি রেনফোর্সমেন্ট বেশি দিছো, সুতরাং নিচে ডিফ্লেকশন হতে পারবে অনেক বেশি, কিন্তু তারপরে কোনো ক্র্যাক হবে না। কিন্তু নিচে ডিফ্লেকশন হলো, কংক্রিটকেও তো উপরেও তো এরকম ডিফ্লেক্ট আসতে হবে, কিন্তু যেহেতু উপরে কংক্রিটের পরিমাণ বাড়াও নাই, স্বাভাবিকভাবে সে কম্প্রেশন নিতে পারতেছে না, তখন ফেটে যাবে কোথায়? উপরে। এবং কংক্রিট যখন ফেটে যায় তখন কিন্তু ফাটার সাথে সাথে পুরাটাই নষ্ট, ফেটে যাবে। কিন্তু রেইনফোর্সিং বারের জায়গায় যখন ফাটবে সেটা কিভাবে হবে? আমরা একটা ভিডিও দেখবো আগামী ক্লাসে, বাট এখানে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো যেটা আগের ছবিটা। এখানে দেখো, এই যে সাইডটাতে দেখো, এখানে ফার্স্টে যখনই টেনশন আসে এখানে কংক্রিট হালকা ফেটে যায়। এই দেখো ফাটছে হালকা। কিন্তু তারপরেও এখানে ফেল হয় না কেন? কারণ ওই ভিতরে কিন্তু রেইনফোর্সিং বার বসানো আছে। এই যে এই বারের সাথে কংক্রিটের বন্ডিং এর কারণে কংক্রিট ফাটলেও ভেঙে পড়বে না। এই বার যদি না থাকতো তাহলে ফাটার সাথে সাথে এই ফাটার সাথে সাথে এটা এরকম দুইটা খণ্ড হয়ে যেত, এখানে চিড়ে যেত আর কি। সোজা কথা মনে করো এখানে যদি ফাটল হয়, ফাটতে ফাটতে পুরোটা ফেটে গেলে তাহলে বিমটা দুইটা খণ্ড হয়ে পড়ে যাবে নিচে। নাও, বার যখন টেনশন আসে তখন বারও কিন্তু একটা লিমিট পর্যন্ত, রেইনফোর্সিং বার কিন্তু একটা লিমিট পর্যন্ত টেনশন নিতে পারবে। মনে করো একটা বারকে তুমি এদিকে টানতেছো আর ওদিকে টানতেছো, তখন কি ঘটবে? একটা নির্দিষ্ট সময় পর কি হবে? এরকম শুরু হবে। এই যে শুরু হলো, এই যে লম্বা হওয়া শুরু করলো, এটাকে আমরা কি বলি? ইয়েল্ডিং, ইয়েল্ডিং, ইল করা আর কি। আমরা বাংলায় যেটাকে বলি সরু হওয়া শুরু করছে। যখন বেশি টেনশন আসবে বারটা আস্তে আস্তে একটা জায়গায় শুরু হতে থাকবে। এখন কংক্রিটের সাথে বন্ড হওয়ার জন্য এই যে একটা বার, এটা যতটুকু লেংথ মনে করো, যখন সে সরু হয়ে লম্বা হওয়া শুরু করবে লেংথ কিন্তু বাড়তে থাকবে। এবং কংক্রিট যেহেতু বন্ড অবস্থা ছিল বারের সাথে, বার যখন লম্বা হবে তখন এখানে কংক্রিটটা ফাটতে থাকবে, কারণ বারের সাথে সে বন্ড অবস্থায় ছিল। স্বাভাবিকভাবে বন অবস্থা থাকলে ভিতরে বার যদি লম্বা হওয়া শুরু করে তাহলে কংক্রিটটা ফেটে যাবে আস্তে আস্তে। সেই ফাটাটাই তুমি এখানে দেখতে পাচ্ছ, সেটা উপরেও হবে নিচেও হবে। কিন্তু এই যে বার লম্বা হচ্ছে আস্তে আস্তে অতিরিক্ত টেনশন আসার কারণে, এই লম্বা খুব আস্তে আস্তে সে লম্বা হয়, ইলংগেশন যেটাকে আমরা বলি, যেটাকে ইয়েল্ডিং বলি আসলে। তো আস্তে আস্তে ইলংগেশন হতে থাকে, বা আস্তে আস্তে লম্বা হতে থাকে, বিমটা ফাটতে থাকে, এবং টেনশন জোনে যেহেতু এখানে বার বসানো, এই যে আস্তে আস্তে ফাটতে থাকবে। বার যত লম্বা হবে বিমের ক্র্যাক আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং এই বাড়তে বাড়তে বার এতটুকু লম্বা হতে হতে মানে একেবারে শুরু হয়ে গেছে।
তারপরেও কিন্তু ফেইল হবে না, কারণ বার এখনো লাগানো আছে। যখন বাজার ছিঁড়ে যাবে তখনই বিম ২ টুকরো হবে। কিন্তু এই যে এখান থেকে এই কন্ডিশন, এখান থেকে এই কন্ডিশন আসতে কোনো ক্ষেত্রে মাসের পর মাস, বছরের পর বছর লেগে যায়। সেক্ষেত্রে আমরা ছোট, ছোট ক্র্যাক দেখি টেনশন জোনে এবং মিস্ত্রিকে ডেকে প্লাস্টার করে দেই সেই ক্র্যাক গুলোকে মর্টার দিয়ে। কিন্তু উপরে যদি ফেইল হয় এই জায়গায়, এখানে কিন্তু কোনো রেইনফোর্সিং বার কোনো টেনশন নিচ্ছে না। এখানে শুধু কম্প্রেশন, কংক্রিট নিচ্ছে। এখানে যদি ফেইল করে এখানে কিন্তু বিমটা সঙ্গে ক্র্যাক হবে, কংক্রিট ক্র্যাক হয়ে নিচে নেমে এসে ২ খন্ড হয়ে যাবে বিম। এটাকে ক্রাশিং অফ কংক্রিট বলে। কম্প্রেশন জোনে যদি কোনো ফেইল হয়, সেখানে কংক্রিট কিন্তু ফেইলটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। সেজন্য কোনো রকম আমরা ওয়ার্নিং পাই না ফেইলিউর এর আগে। আর টেনশন জোনে কখন ফেইল হয়? টেনশন জোনে কখন ফেইল হয়? যখন বারটা লম্বা হতে থাকবে। একটু আগে যেটা দেখালাম ইয়েল্ডিং। তখন ইয়েল্ডিং হলে কংক্রিটে সেই হালকা ফাটল দেখতে পাবা। কিন্তু এটা কিন্তু কংক্রিটের ফেইলিউর না আসলে। আসলে বার লম্বা হচ্ছে এটা মিন করে। বার যখনই লম্বা হওয়া শুরু করে তখন কংক্রিট আস্তে ফাটতে থাকে। এবং এই ফাটা আস্তে বাড়তে যখন উপরে টাচ করবে তখন গিয়ে বিমটা ২ খন্ড হয়। আমরা এই যে ক্র্যাক খালি চোখে তখন দেখতে পাবো। ১ম ছোট ক্র্যাক হলে মিস্ত্রিকে ডেকে আমরা কি করতে পারবো? রিপেয়ার করতে পারবো। তাতেও যদি না হয়, তখন গিয়ে আমরা কি বিল্ডিং ভেঙে ফেলবো বা কি আমরা ওই জায়গা ত্যাগ করব। তো এইটা হচ্ছে বেস্ট ফেইলিউর আরকি। এই ছবি যেখানে এখানে যেটা বলা হয়েছে ওভার রেইনফোর্সড, এর অর্থ তুমি প্রয়োজনের তুলনায় ৩ টা টেনশন জোন দেখলা। অ অ অ এবং ওই জায়গায় ৩ টা কম্প্রেশন জোনও আছে। টেনশন জোনে আমরা রেইনফোর্সমেন্ট যদি বেশি দেই তাহলে ওভার রেইনফোর্সড হয়ে যাবে। এবং এতে অতিরিক্ত টেনসাইল বার দেওয়ার কারণে অতিরিক্ত বার যত বসাবা টেনশন নেওয়ার ক্ষমতা বেশি হওয়ার কারণে ওখানে কোনো ইলংগেশন হবে না, কোনো ক্র্যাকও হবে না। কিন্তু ইমিডিয়েট উপরে কম্প্রেশন জোনে তখন ফাটল হবে। সেই ফাটল হবে কংক্রিট ফেলস বাই ক্রাশিং অ্যান্ড দি কংক্রিট উইল ক্রাশ বিফোর স্টিল ইল্ডস। এর অর্থ কংক্রিট ক্রাশ করে যাবে উপরে, কিন্তু নিচে যে টেনশন জোনে আছে রেইনফোর্সিং বার তাতে কোনো ইয়েল্ডিং হবে না, কোনো ইলংগেশন হবে না তখন। দিস ফেইলিউর ইজ কল্ড ব্রিটল ফেইলিউর and which does not give any warning period to ফেইলিউর এবং এটা কোনো ওয়ার্নিং দিবে না। আর পরে যে আন্ডার রেইনফোর্সড, এখানে তোমার যতটুকু রেইনফোর্সমেন্ট বার দরকার টেনশন জোনে ঠিক ততটুকু দিতে না পারলে একটু কম দিলা বা সমানে দেওয়ার চেষ্টা করলা, সেটা হচ্ছে মডারেট অ্যামাউন্ট অফ রেইনফোর্সমেন্ট ইজ ইউজড। এর অর্থ কি? এখন আগে তো বেশি দিছিলা সুতরাং টেনশন জোনে কোনো রকম ঝামেলা হয় নাই, কিন্তু কম্প্রেশন জোনে ফেটে গেছে কংক্রিট। আর এখন তুমি কি দিলা? যতটুকু দরকার যতটুকু দরকার তার সমান দেয়ার চেষ্টা করলা বা তার একটু কম দিলা, সেটাকে বলা হয় মডারেট অ্যামাউন্ট অফ রেইনফোর্সমেন্ট ইজ ইউজড। হোয়েন আল্টিমেট লোড ইজ অ্যাপ্রোচ, তার মানে যখন সম্পূর্ণ লোড আসবে, যেমন মনে করো তোমরা যখন বি বিল্ডিং এ ক্লাস করো দিনের বেলায় কিন্তু সবচেয়ে বেশি লোড হয়, আর রাতের বেলায় কিন্তু কোনো লোড নাই, শুধু সেলফ ওয়েট অফ দ্য বিম আর স্ল্যাবের লোডটা থাকে। কিন্তু দিনের বেলায় যখন তোমরা ক্লাস করো ফ্লোরের উপরে, সেই ফ্লোরের লোড তোমাদের লোড সহ বিমকে দেয়। বিমের উপরে যখন প্রচন্ড প্রেসার পড়ে যায়, ওইটার নামই হচ্ছে when ultimate load is approached the steel will begin to yield even though compression of concrete steel is under stress। এর অর্থ কি? একটু আগে বলছি কিন্তু যে আমরা উপরে তো কম্প্রেশন বিমের আর নিচে টেনশন মিড স্প্যানে। সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখন রেইনফোর্সিং বার প্রয়োজনের তুলনায় একটু কম দিছো। এর অর্থ কি? নিচে যখন টেনশন আসবে তখন বারগুলো টেনশন নেওয়ার জন্য অতিরিক্ত টেনশনের জন্য রেডি থাকবে না। একটু যদি লোড বেশি আসে তখনই সে লম্বা হওয়া শুরু করবে। এবং সেটাকেই বলা হয়, বলা হচ্ছে স্টিল উইল বিগিন টু ইল ইভেন, এমনকি যদিও মানে যদিও দি কম্প্রেশন অফ কংক্রিট স্টিল ইজ আন্ডার স্ট্রেস। এর অর্থ উপরে কংক্রিটের কোনো ঝামেলা নাই, বিমটা তো এরকম মিড স্পানে উপরে কংক্রিটের কোনো সমস্যা হচ্ছে না, বাট নিচে অবস্থা খারাপ হয়ে গেছে কারণ স্টিলের পরিমাণ একটু কম আছে। এই অবস্থায় স্টিল লম্বা হওয়া শুরু করবে, স্টিল ইল্ডস সাডেনলি অ্যান্ড টেনশন ক্র্যাকস বিকাম ভিজিবল। এবং তুমি নিচে আস্তে টেনশন ক্র্যাক মানে আস্তে ক্র্যাক দেখতে পাবা। অ্যান্ড ওয়াইডেন, আস্তে ক্র্যাক মোটা হবে। অ্যান্ড প্রোপাগেট আপওয়ার্ড, এবং উপরের দিকে বাড়তে থাকবে। দিস ইজ ডাক্টাইল ফেইলিউর মোড অফ বিম which is preferable failure of RCC beam
as it gives warning prior to failure। এর অর্থ কি? এই যে আস্তে আস্তে বার ইলংগেট হচ্ছে, আস্তে আস্তে ক্র্যাক বাড়তেছে, আমরা দেখতে পাইতেছি। আমরা আমরা কি করতে পারি? বিমের ক্র্যাক যাতে না বাড়ে সেজন্য মিস্ত্রিকে ডেকে কি মোটর দিয়ে করে দিলাম, প্লাস্টার করে দিলাম, মোটর ইউজ করে এটাকে বন্ধ করে দিলাম। তাতেও যদি না কুলায় তাহলে আমরা কি পুরো বিল্ডিংটা কি ক্রাশ করে দিব। তো সেই জন্য আমরা সময় পাই এটা দেখতে। এই জন্য এটা হচ্ছে ডাক্তার ফেলিউর অ্যান্ড দিস ইজ প্রেফারেবল ফেলিউর। খেয়াল করো, উইচ ইজ প্রেফারেবল ফেলিউর। বিম তো মানুষও কিন্তু মরণশীল, কিন্তু মানুষ মরণশীল বললে সে যদি 15 বছর বয়সে রোগে মারা যায়, সেটা তো আমরা প্রেফার করি না। আমরা প্রেফার করি, যে কোনো মানুষ কিন্তু প্রেফার করে তার বয়স্ক অবস্থায় মৃত্যুকে প্রেফারেবল। যে হ্যাঁ, তার 70-80 বছর বয়স হয়ে গেছে, দ্যাট ইজ দ্য ডেথ ইজ প্রেফারেবল ডেথ। কেউ যদি অল্প বয়সে মারা যায়, আমাদের বহু স্টুডেন্ট কিন্তু মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে অল্প বয়সে, কেউ 20 বছর, কেউ 18 বছর, কারো 19 বছর, 22 বছর। এটা কিন্তু নট এক্সপেক্টেড, তাই না? তো ওরকমই বিম তো ফেল করবে টুডে অন টুমরো, কিন্তু আমরা আন্ডার রেইনফোর্স জাতীয় বিম যদি বানাই, ইঞ্জিনিয়ার যদি এই টাইপের বিমটা বানায়, সে দেখলো যে যতটুকু রেইনফোর্সমেন্ট দরকার তার সমপরিমাণ বা কিছু কম দিল, তাহলে বিমটা হয়ে যাবে আন্ডার রেইনফোর্স। এবং যখনই আন্ডার রেইনফোর্স হবে, যখন লোডটা আসবে আমরা কংক্রিটকে কখনোই ফেল করতে দিব না। আমরা রিএনফোর্সিং বারকে যদি ফেল করতে দেই, আর ফেলুর মানেই হচ্ছে কিন্তু ইলংগেশন। রেইনফোর্সিং বার যদি ইলংগেশন হয়, তখন আস্তে আস্তে কংক্রিটে ক্র্যাক দেখা দেয়। ব্যালেন্স রেইনফোর্সড বিম, ব্যালেন্স মানে কি? যতটুকু কংক্রিট আর যতটুকু স্টিল ততটুকু যদি দাও, এটাও কিন্তু সর্বনাশ। তখন দুইটা ফেল একসাথে হবে। এরকম আমি দেখাচ্ছি। আবার দেখো, আমরা ওই শেয়ারে নিয়ে আসতেছি। এই ছবিটা দেখো, আমরা মিড স্পান নিয়ে কথা বলি কারণ আমাদের ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এই জায়গা। উপরে দেখো কম্প্রেশন কে নিচ্ছে, কংক্রিট, আর নিচে টেনশন কে নিচ্ছে, রেইনফোর্সিং বার। ওকে, যতটুকু কংক্রিট দরকার ততটুকু কংক্রিট আছে, আর যতটুকু নিচে রেইনফোর্সিং বার দরকার ততটুকু দিলা। কোনো এক কারণে লোড বেশি আসলো, কোনো এক কারণে কি লোড বেশি আসলো, তাতে কি হবে? এখানে ডিফ্লেকশন বাড়বে, আর একটু বাড়লে উপরে একটু কম্প্রেশন বাড়বে। আর এই যে অতিরিক্ত কম্প্রেশন বাড়লো, সেটা নেওয়ার জন্য অতিরিক্ত কংক্রিট কিন্তু দেওয়া নাই। আর নিচে একটু টেনশন বাড়বে, এই যে অতিরিক্ত একটু টেনশন বাড়লো, সেটা নেওয়ার জন্য কিন্তু রেইনফোর্সিং বার দেওয়া নাই। এর অর্থ কি? অতিরিক্ত কম্প্রেশন না নিতে পারে উপরে কংক্রিট ফেল শুরু হবে, আর অতিরিক্ত টেনশন নিতে না পারে নিচে কিন্তু বার ইলংগেশন হওয়া শুরু করবে। তার মানে উপরের ফেইলিউর আর নিচের ফেইলিউর একসাথে শুরু হইলেও কংক্রিট কিন্তু ফেল শোয়ার সাথে সাথে নিচে নেমে আসবে ভাঙ্গনটা। এটা হচ্ছে ব্যালেন্স ক্যান্টিলিভার, ব্যালেন্স রেইনফোর্স বিম। আর আন্ডার রেইনফোর্সে কি বলছি? ওকে, উপরে কম্প্রেশন, নিচে টেনশন। এখানে ইঞ্জিনিয়ার কি করবে? বিমটা তো যা আছে তাই আছে, ইঞ্জিনিয়ার করবে কি যতটুকু রেইনফোর্সমেন্ট এখানে বসানোর কথা ওখানে একটু কম বসাইলো। ওকে, বসানোর পরে কি ঘটবে এখন? মনে করো যখনই লোড আসবে, একটু বেশি যদি লোড আসে বা যে লোডটাই আসবে, উপরে কোনো ঝামেলা হবে না এখন আর। কিন্তু নিচে যেহেতু রেইনফোর্সিং বার প্রয়োজনের তুলনায় একটু কম দেওয়া আছে, স্বাভাবিকভাবে এই টেনশন নিতে পারবে না যে বারগুলি তুমি দিছো। তখন কি হবে? ইলংগেশন শুরু হবে। ইলংগেশন শুরু হলেই তোমার কংক্রিট যেহেতু বন্ডেড মাধ্যমে আটকানো আছে বারের সাথে, কংক্রিটে ফাটল দেখতে পাবা। এই ফাটলটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বহু বছর লেগে যায় এই ফাটল বাড়তে বাড়তে উপরে পৌঁছতে। উপরে পৌঁছলে বিম 2 খণ্ড হবে, কিন্তু এটা আমরা খালি চোখে দেখতে পাবো এবং সময় পাবো, সেটা মাসের সময় হোক কি বছরের। এটা হলো আন্ডার এনফোর্সড। আর ওভার এনফোর্স কি? ওকে, বিম ইঞ্জিনিয়ার ডিজাইন করলো উপরে কম্প্রেশন নিচে টেনশন নেয়ার কথা, কিন্তু সে কি করলো? মনে করো 4টা বারের কথা আমি ওই ছবিতে দেখো, মনে করো নিচে 4টা বার দরকার, সে কি করলো 6টা বার দিল। এর অর্থ কি? যে টেনশন নেওয়ার ক্ষমতা তার দেওয়ার ছিল, তার চেয়ে তুমি তাকে টেনশন নেওয়ার ক্ষমতা বাড়াই দিলা। ওকে, নাও লোড আসছে, লোড একটু বেশি আসুক, মনে করো লোড যার দরকার তার চেয়ে একটু বেশি আসলো। এখন নিচে তো তুমি প্রয়োজনের তুলনায় বেশি রেইনফোর্সমেন্ট দিছই, সুতরাং অতিরিক্ত যদি লোড আসেও নিচে কোনো রকম ইলংগেশন আর হবে না। কিন্তু উপরে অতিরিক্ত কম্প্রেশন যেটা আসতেছে অতিরিক্ত লোড থেকে, সেটা নেওয়ার ক্ষমতার কংক্রিটের হবে না। সুতরাং ঠাস করে এখানে ফার্স্টে ফাটবে, এখানে ফাটবে, ফাটার পরে এই ক্র্যাকটা দ্রুত গতিতে নেমে আসবে এবং সময়ও দিবে না তোমাকে বিল্ডিং ত্যাগ করার।
যখনই তুমি উপরে ফাটল দেখবা ওই সময় সেলফি নেওয়ারও সুযোগ দেবে না যে বিমটা ফাটছে উপরে, একটু সেলফি নেই আমি। ওটা হচ্ছে ওভার রেইনফোর্স বিমের ফেইলিউর। তো এই ৩ ফেইলিউরের মধ্যে সবচেয়ে বেস্ট ফেইলিউর কোনটা তাহলে? আন্ডার রেইনফোর্সড, যেটাকে আমরা ডাক্টাইল ফেইলিউর বলি। ৩ টা ফেইলিউর দেখো। ওভার রেইনফোর্সড, এই সময় কংক্রিট ফেইল করে, তার ফেইলিউরটার নাম হচ্ছে ব্রিটল ফেইলিউর। আন্ডার রেইনফোর্স, এখানে কংক্রিটের ফেইল হয় না কম্প্রেশন জোনে, কিন্তু ফেইল হয় টেনশন জোনে, রেইনফোর্সিং বারের ইলংগেশন শুরু হয় এবং এটা আমরা দেখতে পারি আস্তে আস্তে। এটার নাম হচ্ছে ডাক্টাইল ফেইলিউর। আর ব্যালেন্স যেটা, সেটা তো একই সময়ে উপর থেকে কংক্রিট আর নিচ থেকে রেইনফোর্সিং বারের ফেইলিউর শুরু হয়ে যায় মিড স্পানে, এবং এটা খুব দ্রুত গতিতে হয় যেহেতু দুই ফেইলিউর একসাথে শুরু হয়েছে। সুতরাং ব্যালেন্স ফেইলিউর এটার নাম। তাহলে এটার নাম ব্যালেন্স ফেইলিউর। আমরা ব্যালেন্স ফেইলিউর বা ব্যালেন্স রেইনফোর্স বিমও আমরা চাই না। আমরা ব্রিটল ফেইলিউর বা ওভার রেইনফোর্সড ফেইলিউরও আমরা চাই না, কারণ এখানে কংক্রিট ফেল করে, আর কংক্রিট ফেল করলে দেখা মাত্র বিমটা দুই খণ্ড হবে। আমরা তাহলে কি চাই? আচ্ছা, বিমটা আন্ডার রেইনফোর্স বিম হোক এবং ফেইলিউরটা হয় ডাকটাইল ফেইলিউর যাতে হয়। এর অর্থ কি? কংক্রিটে কোনো ফেল হবে না কম্প্রেশন জোনে, ফেল হবে টেনশন জোনে, রেইনফোর্সিং বারের ফেল। এবং রেইনফোর্সিং বারের ফেল মানে আস্তে আস্তে ইলংগেশন হওয়াটাকে মিন করে, মনে রাখবা। আমরা বিম ডাইমেনশন দিয়ে আজকে ক্লাস শেষ করব। বিম ডাইমেনশনে তোমরা তো জানো বিমের উইথ লাগবে, ডেপথ লাগবে, লেংথ তো আমাদের হিসাব। একটা কলাম থেকে আরেকটা কলাম ইঞ্জিনিয়ার কিন্তু বসায়। কোন ইঞ্জিনিয়ার একটা কলামের সেন্টার থেকে আরেকটা কলামের সেন্টার 10 ফিট দূরে বসায়, কোন ইঞ্জিনিয়ার 12 ফিট দূরে বসায়, কোন ইঞ্জিনিয়ার 20 ফিট দূরে বসায়, 25 ফিট দূরে বসায়, 13 ফিট, 14 ফিট। এটা কলাম সেন্টার টু সেন্টার যত দূরে বসাবে বিমের লেংথ ততই হবে। এক কলামের সেন্টার থেকে আরেক কলামের সেন্টার যদি 20 ফিট হয়, তাহলে বিমের লেংথ তো 20 ফিট। আমরা একটু আগে দেখাইছি যে সেন্টার টু সেন্টার হিসাব হয়। কিন্তু বিমের ডাইমেনশন সেটা কিভাবে নিবে সে? কোড কি বলতেছে? কোড বলতেছে দেখো, দেখো তোমরা মিনিমাম ডাইমেনশন ফলো করবা। মিনিমাম বিম ডাইমেনশনের ক্ষেত্রে কোডের কথা হচ্ছে মিনিমাম ডাইমেনশন অফ বিম ইজ 10 by 10, 10 ইঞ্চি উইথ, 10 ইঞ্চি ডেপথ। ফর নন সিসমিক মানে আর্থকোয়েক ডিজাইন যদি না করো, মনে করো তুমি আর্থকোয়েক হিসাব করলা না, তাহলে বিমের মিনিমাম সাইজ 10 by 10। তুমি যদি আর্থকোয়েক কনসিডার করে ডিজাইন করো তাহলে 12 by 12 হচ্ছে। তবে একটা জিনিস খেয়াল রাখবা, যে কোনো বিমের ডাইমেনশনে প্রথমটা বিমের উইথ বি এবং পরেরটা বিমের টোটাল ডেপথ এইচ কে মিন করে, খেয়াল রেখো কিন্তু। 10 by 10 মানে বি হচ্ছে 10, টোটাল ডেপথ হচ্ছে 10। ওকে, এটা তো মিনিমাম দিয়ে দিয়েছে, এছাড়া ফর্মুলা দিয়ে দিয়ে কোড দিয়েছে, যে ফর্মুলা দিয়ে সে নিচে দেখো। মিনিমাম থিকনেস এইচ, থিকনেস বলতে টোটাল ডেপথ অফ দ্য বিম। আমরা আমরা স্ল্যাবটাকে বাদ দিব, আমরা বিম পড়তেছি, সুতরাং বিমের দিকে তাকাও। এখানে 4 রকম বিম। আমরা, এটা হলো সিম্পলি সাপোর্টেড বিম। তখন তুমি যদি বিমটা তোমার যদি সিম্পলি সাপোর্টেড হয়, তাহলে টোটাল ডেপথ এইচ কত হবে? L/16। আর এই তিনটা হচ্ছে ফিক্স সাপোর্টেড বিম। আমরা জানো ফিক্স সাপোর্টেড 3 রকম। ওয়ান এন্ড কন্টিনিউয়াস বা এক্সটেরিয়র বিম হলে তোমার টোটাল ডেপথ হবে L/18.5, বোথ এন্ড কন্টিনিউয়াস। অথবা ইন্টেরিয়র বিম হলে টোটাল ডেপথ হবে L/21। আবার ক্যান্টিলিভার বিম যদি হয় তোমার, তাহলে টোটাল ডেপথের ফর্মুলা হবে L/8। হোয়াট ইজ এল? নিচে দেখো। স্পান লেংথ ইন ইঞ্চি। স্পান লেংথ বলতে টোটাল লেংথ অথবা লেংথ শুধু। কেমনে পাবো? ওই তো, মনে করো বিমটা যেই দুটা কলামের পর বসে আছে, ওই দুই কলামের সেন্টার টু সেন্টার যদি হিসাব করো, তাহলে তুমি বিমের টোটাল লেংথ অথবা স্পান লেংথ এল এর মান পেয়ে যাবা। সেটা ইঞ্চিতে বসিয়ে এই যে ফর্মুলা গুলো দেখতেছো, যেটা তোমার বিম সেই অনুযায়ী ফর্মুলা ইউজ করবা, তাহলে কি পেয়ে যাবা? টোটাল ডেপথ এইচ। এবং পাওয়ার পরে তোমাকে কিন্তু কম্পেয়ার করতে হবে কার সাথে? এই যে কোড যে দিয়ে রাখছে মিনিমাম, তার সাথে। এই যে, তার মানে 12 ইঞ্চির নিচে, এটা তো ডেপথ, টোটাল ডেপথ এইচ। তুমি যদি তুমি আর্থকোয়েক কনসিডার না করো, মিনিমাম ডেপথ কত? 10। আর্থকোয়েক কনসিডার করলে মিনিমাম টোটাল ডেপথ হচ্ছে 12। তো এই 12 বা 10-এর নিচে নামতে পারবে না, এই এই ফর্মুলা দিয়ে তুমি যাই পাও না কেন। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কি করা হয় এবং সেটা কি মিন করে আসলে।